যে কোনো কম্পিটিটিভ এক্সামে ভালো ফল করার জন্য ডিভিসিবিলিটি রুলস চ্যাপ্টারটা পড়া খুব প্রয়োজনীয়। শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে যে কটা কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলো নির্ভুলভাবে করাটা ইম্পর্টেন্ট নয়, বাকি বাকি পরীক্ষার অঙ্কগুলো সঠিকভাবে করার জন্য, খুব কম সময়ে করার জন্য ডিভিসিবিলিটি রুল এই চ্যাপ্টারটি পড়ার খুব প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে তোমাদেরকে এই চ্যাপ্টারটা পড়াই, তারপর তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা এই চ্যাপ্টারে পড়া বিষয়গুলো কিভাবে কাজে লাগাতে পারবে, যাতে অন্যান্য চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো আসবে সেগুলোকে খুব সহজে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। চলো শুরু করা যাক। আজ আমরা পড়বো ডিভিসিবিলিটি রুল। আমি অরিন্দম দাস। রুলস ফর পাওয়ার্স অফ টু, অর্থাৎ 2, 4, 8-এর ডিভিসিবিলিটি রুল। তাহলে 2-এর ডিভিসিবিলিটি রুল হলো, কোনো সংখ্যার লাস্ট ডিজিট যদি 2 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 2 দ্বারা ডিভিজিবল হবে। যদি লাস্ট ডিজিট 2 দ্বারা ডিভিজিবল না হয় তাহলে পুরো সংখ্যাটি 2 দ্বারা ডিভিজিবল হবে না। 4-এর ক্ষেত্রে লাস্ট দুটো ডিজিট, কোনো একটি সংখ্যার লাস্ট দুটো ডিজিট যদি 4 দ্বারা ডিভিজিবল হয় তাহলে তার সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা ডিভিজিবল হবে। যদি না হয় সেক্ষেত্রে সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা ডিভিজিবল হবে না। এরকম প্যাটার্ন ফলো করলে তোমরা দেখতে পারবে 8-এর ক্ষেত্রে লাস্ট তিনটে ডিজিট 8 দ্বারা ডিভিজিবল হলে সম্পূর্ণ সংখ্যাটি 8 দ্বারা ডিভিজিবল হবে। যদি লাস্ট তিনটে ডিজিট 8 দ্বারা ডিভিজিবল না হয় তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ সংখ্যাটি 8 দ্বারা ডিভিজিবল হবে না। দেখো, 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 1, 4 অর্থাৎ 2 টু দি পাওয়ার 2, 8 অর্থাৎ 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 1। সেক্ষেত্রে লাস্ট ডিজিট 2 দ্বারা ডিভিজিবল হতে হবে। 2 টু দি পাওয়ার 2, সেক্ষেত্রে লাস্ট দুটো ডিজিট 4 দ্বারা ডিভিজিবল হতে হবে। 2 টু দি পাওয়ার 3, সেক্ষেত্রে লাস্ট তিনটে ডিজিট 8 দ্বারা ডিভিজিবল হতে হবে। এই প্যাটার্ন ফলো করলে তোমরা বলো তো, কমেন্টে এটা আমাকে জানিও, 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16-এর ডিভিসিবিলিটি রুল কি হবে। এবং অবশ্যই এক্সাম্পল দিয়ে দেখাবে। আশা করি তোমরা প্যাটার্নটা বুঝতে পেরেছো এবং 16-এর ক্ষেত্রেও তোমরা সঠিক উত্তর দিতে পারবে। ডিভিসিবিলিটি রুলস অফ 3 and 9। তোমরা এটা বেশিরভাগই জানো। ডিভিসিবিলিটি 3, কোনো একটি সংখ্যার ডিজিটগুলি অর্থাৎ অঙ্কসমূহের সমষ্টি যোগফল যদি 3 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা ডিভিজিবল হবে। এখানে যে এক্সাম্পলটি দেখানো হয়েছে তার যে ডিজিটগুলি দেখো, তার যে সাম 30 সেটা 3 দ্বারা ডিভিজিবল। 9-এর ক্ষেত্রেও সেম, যদি ডিজিটগুলির সাম 9 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা ডিভিজিবল হবে। রুলস ফর পাওয়ার্স অফ 5, অর্থাৎ 5-এর পাওয়ার, অর্থাৎ 5, 5 টু দি পাওয়ার 1 5, 5 টু দি পাওয়ার 2 25। ডিভিসিবিলিটি রুল, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, এদের ক্ষেত্রে যেরকম প্যাটার্ন ফলো করেছিল এক্ষেত্রেও সেম প্যাটার্ন ফলো হবে। তার জন্য এগুলোকে আলাদা রুলস ফর পাওয়ার্স বলে আমি উল্লেখ করেছি। 5 টু দি পাওয়ার 1-এর ক্ষেত্রে যদি লাস্ট ডিজিট 0 অথবা 5 থাকে, অর্থাৎ লাস্ট ডিজিট যদি 5 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 5 দ্বারা ডিভিজিবল হবে। যদি লাস্ট ডিজিট 5 দ্বারা ডিভিজিবল না হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 5 দ্বারা ডিভিজিবল হবে না। যদি লাস্ট দুটো ডিজিট 25 দ্বারা ডিভিজিবল হয়, ডিভিজিবিলিটি রুল অফ 25-এর ক্ষেত্রে যদি লাস্ট দুটো ডিজিট 25 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 25 দ্বারা ডিভিজিবল হবে। যদি লাস্ট দুটো ডিজিট 25 দ্বারা ডিভিজিবল না হয় সেক্ষেত্রে সম্পূর্ণ সংখ্যাটি 25 দ্বারা ডিভিজিবল হবে না। এই সিমিলার প্যাটার্ন ফলো করলে তোমরা বলো তো 5 টু দি পাওয়ার 3 অর্থাৎ 125-এর জন্য ডিভিসিবিলিটি রুল কি হবে। তোমরা আশা করি এই প্যাটার্নটা বুঝতে পেরেছো এবং 5 টু দি পাওয়ার 3 125-এর ক্ষেত্রেও তোমরা ডিভিসিবিলিটি রুলটি বুঝতে পারবে। ডিভিসিবিলিটি রুল অফ 6, 6 6 হলো দু, কোপ্রাইম ফ্যাক্টর হলো 2 এবং 3।
কো প্রাইম বিষয়টি যারা জানো না তাদের ক্ষেত্রে আমি নাম্বার সিস্টেম এই চ্যাপ্টারটির আগেই পড়িয়েছি, তার লিঙ্ক আমি দিয়ে দেবো, এই ভিডিওর সাথেই দিয়ে দেবো। তোমরা নাম্বার সিস্টেম চ্যাপ্টারটি ভালো করে পড়ে নেবে, সেখানে কো প্রাইম কাকে বলে আমি এক্সপ্লেন করে দিয়েছি। 6 হলো 2 এবং 3-এর মাল্টিপ্লিকেশন। তাহলে কোনো একটি সংখ্যা যেটা 6 দ্বারা ডিভিজিবল হতে গেলে আলাদা আলাদাভাবে 2 এবং 3 দ্বারা ডিভিজিবল হতে হবে। তাহলে দেখো, কোনো একটি সংখ্যা, এই যে এক্সাম্পলটা আছে 12408, এটি লাস্ট ডিজিট হলো 8, অর্থাৎ 2 দ্বারা ডিভিজিবল হবে। এবং এই সংখ্যাটির অঙ্কগুলির যে সামেশন 12408 অর্থাৎ 15, সেটা ডিভিজিবল বাই 3। তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে, অর্থাৎ 12408 এই সংখ্যাটি আলাদা আলাদাভাবে 2 এবং 3 দ্বারা ডিভিজিবল। তাহলে এই সংখ্যাটি 6 দ্বারা ডিভিজিবল। এরপর আমরা বলবো ডিভিজিবিলিটি রুল অফ 7, 11 অ্যান্ড 13। একটা ইন্টিগ্রেটেড রুল এবং 11-এর জন্য একটা সেপারেট রুলও বলে দেবো। 7, 11, 13 এই পিডিএফটা আমি অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নেবে, এই রুলসগুলো পড়ে নেবে, আর লেখাগুলো খাতায় লিখে নিতে পারো। 7, 11 এবং 13-এর যে রুলটা, সেটা এক্সাম্পলের মাধ্যমে এক্সপ্লেন করছি। এই যে দেখো, একটা সংখ্যা 5922, জিরো কিছু কনসিডার করতে হবে না, 5922। কোনো একটি সংখ্যার 7, 11 বা 13 দ্বারা ডিভিজিবল হতে গেলে রাইট সাইড থেকে 3টে সংখ্যা নিয়ে একটা পেয়ার তৈরি করতে হবে। এক্ষেত্রে দেখো 5922, রাইট সাইড থেকে একটা 3টে ডিজিটের পেয়ার করলে 922-র একটা পেয়ার। 5 থেকে লেফট সাইডে কোনো সংখ্যা নেই, দুটো জিরো নিয়ে 005-এর একটা পেয়ার। এক্ষেত্রে দেখো 922 এবং 005 এই দুটো পেয়ারের ডিফারেন্স বের করতে হবে। 922 - 5 = 917। এই যে ডিফারেন্স 917, সে 7, 11 এবং 13 দ্বারা যদি ডিভিজিবল হয়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 7, 11 এবং 13 দ্বারা ডিভিজিবল হবে। এক্ষেত্রে 917 is divisible by 7, so the number is divisible by 7. যেহেতু 917 11 বা 13 দ্বারা ডিভিজিবল না, সেই জন্য সম্পূর্ণ সংখ্যাটি 11 বা 13 দ্বারা বিভাজ্য নয়। এক্সাম্পল 2, 6489। এক্ষেত্রেও আলাদা আলাদা দুটো গ্রুপ বানালে 489 এবং 006-এর একটা গ্রুপ। 489 এবং 6, 483 is divisible by 7। তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 7 দ্বারা ডিভিজিবল। কিন্তু যেহেতু 483 is not divisible by 11 and 13, সম্পূর্ণ সংখ্যাটি 6489, 11 এবং 13 দ্বারা ডিভিজিবল নয়। তোমরা আশা করি 7, 11 এবং 13-এর যে ইন্টিগ্রেটেড ডিভিজিবিলিটি রুল, সেটা বুঝতে পেরেছো। এবং এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে 380250, এটা তোমরা সলভ করতে পারবে এবং তোমরা দেখবে 7, 11, 13 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা, এবং সেটা তোমরা উত্তরটা মিলিয়ে নেবে। ইম্পর্টেন্ট ফিক্সার, এটা বলার আগে আমি 11-এর যে স্ট্যান্ডার্ড মেথডটা আছে সেটাকে একটু বলে দেবো। ডিভিজিবিলিটি রুল অফ 11: if the difference between the sum of the digits at odd places, অর্থাৎ বিজোড় স্থানের যে সংখ্যাগুলির সমষ্টি, and the sum of the digits at even places, জোড় স্থানের যে সংখ্যাগুলির যে সমষ্টি, তাদের যে ডিফারেন্স, সেটা যদি 0 বা মাল্টিপল অফ 11 হয়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 11 দ্বারা ডিভিজিবল হবে। দেখো এক্সাম্পল থেকে এটা বোঝাই। 166452, এক্ষেত্রে জোড় স্থানের অঙ্কগুলি হলো, বিজোড় স্থানের অঙ্কগুলি হলো 2, 4 এবং 6। জোড় স্থানের অঙ্কগুলি হলো 5, 6 এবং 1। 6, 4, 2, অর্থাৎ বিজোড় স্থানের অঙ্কগুলির সমষ্টি হলো 12। 1, 6, 5, অর্থাৎ জোড় স্থানের সংখ্যাগুলি হলো, যোগফল হলো 12। বিজোড় স্থানের অঙ্কগুলির সমষ্টি 12 এবং জোড় স্থানের অঙ্কগুলির সমষ্টি 12, এবং তাদের ডিফারেন্স হলো 0। 0 ইজ ডিভিজিবল বাই 11, তাহলে 166452 এই সংখ্যাটিও 11 দ্বারা ডিভিজিবল। দেখো সিমিলারলি আরেকটি এক্সাম্পল 7945938। এক্ষেত্রে বিজোড় স্থানের অঙ্কগুলি হলো 8, 9, 4 এবং 7। 7 প্লাস 4 প্লাস 9 প্লাস 8 = 28।
জোড় স্থানের অঙ্ক হলো 3 5 9 9 প্লাস 5 প্লাস 3 ইকুয়ালস টু 17। জোড় স্থানের এবং বিজোড় স্থানের অঙ্কগুলির যে যোগফল তাদের ডিফারেন্স 28 মাইনাস 17 ইকুয়ালস টু 11। এবার 11 দ্বারা ডিভিজিবল, তাহলে 7945938 এই সংখ্যাটি 11 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে তোমরা বলো তো, কমেন্টে তোমরা উত্তরটা জানাবে। 83428 এই সংখ্যাটি 11 দ্বারা ডিভিজিবল হবে কি না। আশা করি তোমরা সলভ করতে পারবে। কিছু ইম্পর্টেন্ট প্যাটার্ন, কোনো সংখ্যা যদি এ বি এই প্যাটার্নে থাকে তাহলে সংখ্যাটি 101 দ্বারা ডিভিজিবল হবে। অর্থাৎ 7373 এই সংখ্যাটি হলো 73 এবং 101 এর মাল্টিপ্লিকেশন। 73 ইন্টু 101, 74 ইন্টু 101 যদি হয়, সেক্ষেত্রে 7474 হবে গুণফল। তাহলে যে প্যাটার্নটি হচ্ছে এ বি প্যাটার্ন হচ্ছে, তাহলে সেই সংখ্যাটি অবশ্যই 101 দ্বারা ডিভিজিবল হবে। সিমিলারলি কোনো একটি সংখ্যা যদি এবিসি প্যাটার্ন থাকে তাহলে সেই সংখ্যাটি 1001 অর্থাৎ 1001 দ্বারা ডিভিজিবল হবে। এক্ষেত্রে দেখো 687 ইন্টু 1001 ইকুয়ালস টু 687 এবং 687 এবিসি প্যাটার্নে আছে। দেখো এবিসি প্যাটার্নে যখন কোনো একটি সংখ্যা আছে, সেক্ষেত্রে 7 11 এবং 13-এর যে ইন্টিগ্রেটেড ডিভিজিবিলিটি রুল বলেছিলাম, সেক্ষেত্রে রাইট সাইড থেকে যদি দুটো পেয়ার বানানো হয়, সেক্ষেত্রে দুটো পেয়ার একদম আইডেন্টিক্যাল হচ্ছে এবং তাদের ডিফারেন্স হবে 0, এবিসি মাইনাস এবিসি ইকুয়ালস টু 0। তাহলে এই এই এবিসি প্যাটার্নের যে সংখ্যাগুলি, এই সংখ্যাগুলি 1001 দ্বারা ডিভিজিবল তো হবেই, এবং 7 11 এবং 13 দ্বারাও ডিভিজিবল হবে। আসলে 7 11 এবং 13-এর মাল্টিপ্লিকেশনই হলো 1001। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। সম্পূর্ণ চ্যাপ্টারটি তোমরা বুঝতে পেরেছো। এই চ্যাপ্টারটি থেকে প্রত্যেকটি এক্সামে কিছু না কিছু কোশ্চেন তো আসেই, কিন্তু এই চ্যাপ্টারটা অন্য একটা ইম্পর্টেন্স আছে। সেটা হলো বিভিন্ন এক্সাম চ্যাপ্টারের যে কোশ্চেন, সেখানে এখন সমস্ত পরীক্ষায় এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে। তোমরা এই ডিভিজিবিলিটি রুলকে কাজে লাগিয়ে কোশ্চেনটা পুরো ক্যালকুলেশন না করে, ক্যালকুলেশন পোর্শনটাকে স্কিপ করে, এই ডিভিজিবিলিটি রুলকে কাজে লাগিয়ে অপশনগুলোকে এলিমিনেট করে তোমরা অ্যান্সার বের করতে পারবে। তার জন্য এই ডিভিজিবিলিটি রুল চ্যাপ্টারটার গুরুত্ব অপরিসীম। যে কোনো পরীক্ষায়, এখন যে কোনো রকম কম্পিটিটিভ পরীক্ষায় টাইম একটা বিশাল বড় ফ্যাক্টর। কম টাইমের মধ্যে অনেকগুলো কোশ্চেন করতে হয়, বিশেষগুলো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। তার জন্য ডিভিজিবিলিটি রুল চ্যাপ্টারের ক্ষেত্রে এই চ্যাপ্টারটিকে কাজে লাগাতে পারলেই তোমরা অন্যান্য চ্যাপ্টারের অঙ্কগুলিকে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। নেক্সট যখন অন্যান্য চ্যাপ্টারগুলিকে পড়াবো, তখন আমি দেখিয়ে দেবো ডিভিজিবিলিটি রুলকে কিভাবে ব্যবহার করে তোমরা খুব দ্রুতভাবে সে অঙ্কগুলি সলভ করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা পড়াশোনা চালিয়ে যাও। নেক্সট যে এক্সামগুলো হচ্ছে সেগুলোর জন্য প্রিপারেশন চালিয়ে যাও, তোমাদের সিলেকশন হবেই। আমি আবার অন্য একটা চ্যাপ্টার নিয়ে ভিডিও বানাবো, ডিসকাস করে দেবো। আমি আমার কমিউনিটিতে বিভিন্ন রকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পোস্ট করি, সেগুলো তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।